চন্দ্রালোক হৃদয়ে দুর্বলতা আনয়ন করে ভেবে অনাথ তাড়াতাড়ি বাতিটা জ্বেলে ফেলল। স্বপ্ন জরিমা ভেঙে গিয়েছে। মন্দাকিনীর পায়ে হাত দিয়ে তাকে জাগালো। মন্দা উঠে অত্যন্ত সংকুচিত হয়ে পড়ল। কাপড় চোপড়গুলো কিছুতেই যেন আর বাগ মানাতে পারে না। অনেক চেষ্টার পর রীতিমতো ঘোমটা দিয়ে অনাথের পানে একবার আর চোখে চেয়ে মুখ নিচু করে বসে রইল। অনাথ ডাকল, মন্দাকিনী, মন্দাকিনী, আজ তোমায় কেন ডেকেছি জানো? মন্দা ঘাড় নেড়ে বলল, সে জানে না। অনাথ বলল, আমার সঙ্গে তোমায় কলকাতায় যেতে হবে, যাবে? মন্দা উত্তর করল, না। অনাথ বলল, যাবে কি? মন্দা কোনো উত্তর দিল না। যাবে কি মন্দা? অতি মৃদুস্বরে মন্দা বলল, আমাকে যেখানে নিয়ে যাবে সেইখানেই যাব। অনাথ বলে, আমার বাবা মার অমতে, অজান্তে পারবে আমার সঙ্গে যেতে? মন্দা মন্দা কোনো উত্তর করে না। চুপটি করে ঘোমটার আড়ালে মাথা নিচু করে বসে থাকে। অনাথ বলে, কথা কও, এখন লজ্জার সময় নয়, যেতে পারবে? বলো। মন্দা বলল, মা বাপের অজান্তে কেন? তাদের অনুমতি নাও না। এখন তো সকলেই বিদেশে স্ত্রী নিয়ে যাচ্ছে। সে প্রস্তাব আমি হারু কাকাকে দিয়ে করিয়েছিলাম। বাবার মত নেই। বাবা বলেছে, ওর এখন মতিগতি স্থিরতা কি, নিজে যে চুলোয় ইচ্ছে হয় সে চুলোয় যাক। বাড়ির বউটাকে যে জুতো মোজা পরিয়ে ব্রাহ্ম সমাজে নিয়ে যাবে সে আমি বেঁচে থাকতে দেখতে পারবো না। তুমি আমায় ব্রাহ্ম সমাজে নিয়ে যাবে? সত্যি নাকি? জিজ্ঞেস করল মন্দাকিনী। আমরা দুজনে পবিত্র ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হব মন্দা, যাবে না তুমি? মন্দাকিনী প্রমাদ গুনল। স্বামী কি রহস্য করছে? বলল, আমি আমি ঠাকুর দেবতা মানি, আমি কি করে ব্রহ্মজ্ঞানী হব? অনাথ রীতিমতন গাম্ভীর্যের সাথে বলল, ও সকল বিশ্বাস তোমায় পরিত্যাগ করতে হবে মন্দা, ওসব ভুল। আমি কি করে এক ঈশ্বরে বিশ্বাস করি? তুমি লেখাপড়া শিখেছ, আমার কি সেই বুদ্ধি আছে? উত্তর করে মন্দাকিনী। অনাথ বলে, তোমাকেও লেখাপড়া শেখাবো। কলকাতায় গিয়ে সমস্ত বন্দোবস্ত করে দেব। মেয়েদের স্কুলে তুমি ভর্তি হবে। মন্দাকিনী ঘাড় নেড়ে বলে, লেখাপড়া যদি শিখতে হয় তবে আমি তোমার কাছে শিখব। বুড়ো বয়সে আমি স্কুলে যেতে পারবো না। কিন্তু মন্দা, আমরা তো একত্রে এক বাড়িতে থাকবই না। মন্দাকিনী বিস্মিত স্বরে জিজ্ঞাসা করে, তবে তবে আমি কোথায় থাকব? কেন? সেই স্কুলে, সেইখানে মেয়েরা পড়ে তো, এবং সেখানেই থাকে। রীতিমতো সকল বন্দোবস্তই আছে সেখানে। মন্দা স্থির স্বরে বলে, তবে আমি যাব না। অনাথ দেখল, যেখানে রোগ সেখানে চিকিৎসা হচ্ছে না। সকল কথা খুলে বলা আবশ্যক। বলল, কেন? আমি এতদিন তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ করিনি, তুমি কি কিছু শুনেছ? মন্দা বলল, শুনেছি, কিন্তু ভালো বুঝতে পারিনি। অনাথ বলে, ঠিক আছে, তবে আমি বুঝিয়ে বলি তোমায়, শোনো। প্রথমত, আমাদের বিবাহ ভালোবাসার বিবাহ নয়। দ্বিতীয়ত, তার অনুষ্ঠানাদি পৌত্তলিক মত অনুসারে হয়েছে। এই দুটি কারণে আমার মতে আমাদের বিবাহ অসিদ্ধ। সুতরাং তুমি আমার স্ত্রী নও, বোনের মতো, বুঝলে? না 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 না, ছি 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 ছি, এ কি কথা? মন্দাকিনী ইতস্তত করে বলে, তবে আরেকটা কথা খুব স্পষ্ট করে বলি, শোনো, আমি তোমায় ভালোবাসি না। মন্দা বলল, তা তো আমি দেখতেই পাচ্ছি। আমি আমি আরেকজনকে ভালোবাসি মন্দা। তবে আমায় কলকাতায় নিয়ে কি করবেন? দেখো মন্দা, আমি তোমায় ভালো না বেশি বিয়ে করেছি, সেই তোমার প্রতি যথেষ্ট অত্যাচার করা হয়েছে। তার উপর তোমার বাকি জীবনটা নিষ্ফল করে দিয়ে আর আমি সর্বনাশ করতে পারবো না। আমরা দুজনেই ব্রাহ্ম ধর্ম গ্রহণ করলে আমাদের বিবাহ বন্ধন ছিন্ন করা যাবে। তখন তুমি স্বাধীন হবে, যাকে ইচ্ছে বিবাহ করো। এই জন্যে কলকাতায় গেলে
আমাদের একত্র বাস অসম্ভব। সব কথা বুঝতে পারলে এবার? মন্দাকিনী বেশি করে ঘোমটা দিল, কোনো উত্তর করল না, প্রশ্ন করল না, কাঠের পুতুলের মতো বসে রইল। কিয়ৎক্ষণ পরে অনাথ জানতে পারল যে মন্দা কাঁদছে। এতে অনাথ মনে ক্লেশ অনুভব করল। ইচ্ছে করল মন্দার মুখের আবরণ খুলে তার চোখ দুটো মুছিয়ে দেয়, কিন্তু তার তীক্ষ্ণ কর্তব্য জ্ঞান তাকে বাধা দিল। এই গভীর রাতে নির্জন গৃহে যুবতী স্ত্রীলোকের অঙ্গ স্পর্শ করা নীতিসঙ্গত নয় বলেই তার মনে হলো। সুতরাং শুধু বলল, মন্দা, কাঁদো কেন? আমি তোমার মঙ্গলের জন্যই তো বলছি। কিন্তু মন্দাকিনী কিছুই বলল না, তার ক্রন্দনও থামে না। অনাথ ডাকলো আবার, মন্দা। এ স্বর অন্য রকম, অনেকটাই যেন আদর মিশানো। মন্দা। ঈশ্বর শুনে মন্দা আরো বেশি কাঁদতে লাগলো। অনাথ বিস্মিতভাবে ভাবল, এ কথায় মন্দার এত দুঃখ কেন, এত ক্লেশ কেন? একটা ভাবী পরিত্রাণের আনন্দ অনুভব করল না? আমি ভালোবাসি না, ভালোবাসতে পারি না, তা জানে। এ বন্ধন ছিন্ন হলে জীবনের সুখময় পথে চলার অবসর পাবে। তথাপি এ প্রস্তাবে এত দুঃখ কেন? তবে কি আমায় ভালোবাসে মন্দা? এই সময় ঘড়িতে টং 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 করে 3টে বাজল। মন্দা উঠে বলল, আমি যাই। অনাথ মন্দাকে স্পর্শ করল, তার হাতখানা ধরল, ধরে বলল, তোমার মনের কথা আমায় খুলে বলো মন্দা। মন্দা কম্পিত স্বরে উত্তর করল, আমার এখন মাথার ঠিক নেই, তবে কাল আবার এসো। আসবে তো মন্দা? দেখব না মন্দা, কাল নিশ্চয়ই এসো। অনাথের কণ্ঠস্বরে যেন একটা আগ্রহ ধ্বনিত হলো। মন্দা বলল, আচ্ছা, চেষ্টা করব বলে সে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। পরদিন যখন অনাথের নিদ্রাভঙ্গ হলো তখন অনেক বেলা হয়ে গেছে। প্রথমেই মন্দাকিনীর অশ্রুপূর্ণ চক্ষু দুটি ছবির মতো তার মনে উদয় হলো। অনাথ উঠে বসল, দেখল চুলে দেওয়ার একটা সোনার কাঁটা বিছানায় পড়ে আছে। সেটা তাড়াতাড়ি বাক্সের মধ্যে লুকিয়ে ফেলল। প্রাতে সে প্রতিদিন সঙ্গীত উপাসনা করে থাকে, কখনো বাদ যায় না। আজ আর তা করে উঠতে পারল না। আজ তার মনটা যেন বড়ই উদ্ভ্রান্ত। গ্রামের বাইরে নদী তীরে গিয়ে অনাথ পদচারণা করতে লাগলো। কিছুক্ষণ পর দেখতে পেল বাড়িরই একজন ভৃত্য মাখন সর্দার ছুটতে ছুটতে তার সামনে আসছে। হঠাৎ অমঙ্গল আশঙ্কায় তার মন চমকিয়ে উঠল। কি হয়েছে? ও কি আমায় ডাকতে আসছে? মন্দাকিনীর কিছু হয়নি তো? অথবা সে কিছু করে বসেনি তো? মাখন সর্দার নিকটস্থ হলে অনাথ দেখল সে কাঁদছে। দ্রুতস্বরে জিজ্ঞাসা করল, কিরে মাখন, কি হয়েছে? কাঁদছিস কেন? মাখন কাঁদতে কাঁদতে বলল, আর দাদা ঠাকুর, সর্বনাশ হয়েছে। রোজা ডাকতে যাচ্ছি, কাটিঘা। কাটিঘা অর্থে সর্পাঘাত। অনাথ ভাবল মন্দাকিনীকে সর্পে দংশন করেছে। মাখন তৎক্ষণাৎ অনেক দূরে। কার এরূপ হয়েছে তা জিজ্ঞাসা আর যেন করা হলো না। তখনই অনাথ বাড়ি ফিরল। প্রথমে সহজ পদবিক্ষেপ আরম্ভ করেছিল, ক্রমে গতি বৃদ্ধি পেল, পরে দৌড়তে লাগলো। সদর দরজার বাড়িতে এসে একটু ঘুরতে হয়। বাগানের দুয়ার দিয়ে সে প্রবেশ করল। বাগানে বাগানে বাড়ির কাছাকাছি এসে কিছু দূরে গাছের আড়ালে হরিমতি ও মন্দাকিনীকে এসে দেখতে পেল। তারা পুষ্করিণীতে স্নান করতে যাচ্ছে। দেখে অনাথ হাঁপ ছেড়ে বাঁচল। দুজনেরই মাথার কাপড় খোলা, মন্দাকিনীর মুখখানা বিষণ্ণতা মাখা, হরিমতির চোখ দুটো কৌতুকপূর্ণ। প্রথমে হরিমতিরা অনাথকে দেখতে পায়নি, কাছাকাছি আসার পর ওরা দেখতে পেল। মন্দাকিনী ব্যস্ত হয়ে ঘোমটা দিল। হরিমতি অনাথের প্রতি যেন গোপনে হাসছে, যেন তার চোখ দুটো দাদাকে বলছে, আমি সব জানি গো, সব জানি। অনাথ জিজ্ঞাসা করল, হরি, কাকে সাপে কামড়েছে? হরিমতি বিস্মিত হয়ে বলল, সাপে কামড়েছে? কই, কাকে তা তো জানি না। অনাথ বৈঠকখানায় গিয়ে শুনল মাখন সর্দারের স্ত্রীকে সাপে কামড়েছে। তখন সে মাখনের বাড়ির দিকে চলল। সেখানে গিয়ে দেখল অনেক লোক জমেছে। রোজাগণ উচ্চস্বরে মন্ত্র পড়ছে, কিন্তু স্ত্রীলোকটি কিছুতেই বাঁচল না।
মাখন যখন রোজা নিয়ে আসলো তখন সব শেষ হয়ে গিয়েছে। তাই দেখে মাখনের যে কি কান্না! 5 বছরের বাচ্চা ছেলেটা মাটিতে লুটিয়ে মা মা করে কাঁদছে। অনেকে সেই শোকাবহ দৃশ্য সহ্য করতে পারল না। হায় হায় করতে করতে সে স্থান পরিত্যাগ করে অনেকেই চলে গেল। অনাথ চোখ মুছতে মুছতে বাড়ি ফিরল। অবাক হয়ে ভাবতে লাগলো, একজন কৃষকের অশিক্ষিত অমার্জিত হৃদয় এত ভালোবাসা! ইচ্ছে করল হেমন্ত কুমারকে এনে একবার এ দৃশ্য দেখায়। সে সর্বদা বলে থাকে, পূর্বরাগ বর্জিত, মন্ত্রপড়া বিবাহে ভালোবাসা কিছুতেই জন্মাতে পারে না। তা একেবারেই অসম্ভব। বাড়ি পৌঁছে দেখল হেমন্ত কুমারের একখানা পত্র এসেছে। প্রিয় ভ্রাত, গতকাল তোমাকে যে পত্রখানি লিখেছি তা প্রাপ্ত হয়ে থাকবে। অন্য একটা সুসংবাদ আছে। কান্তপুরের রাজা শ্রীযুক্ত অশ্বিনী রঞ্জন রায় বাহাদুর তার পুত্রের জন্য গৃহশিক্ষক অন্বেষণ করছে। বিকেলে 2 ঘন্টা পড়াতে হবে, বেতন 50 টাকা। আমি ইহা শ্রবণ করে তার সাথে সাক্ষাৎ করেছি। তোমায় তিনি ওই কার্যে নিযুক্ত করতে পারলে অত্যন্ত সুখী হবেন, কিন্তু তাহলে তোমায় 1 সপ্তাহের মধ্যে কার্যে প্রবৃত্ত হতে হবে। অতএব তুমি পত্রপাঠ পূর্ব পরামর্শ মতো শ্রীমতী মন্দাকিনীকে সমবিবাহারে লইয়া চলিয়ে এসো। তোমার উত্তর পাইলেই বালিকা বিদ্যালয়ে তার জন্য সমস্ত বন্দোবস্ত করে রাখব। আমার সাথে দেখা হলে নগেন্দ্রবালা তোমার কথা জিজ্ঞাসা করে। তোমার প্রতি তার প্রেম যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। ভগিনী মন্দাকিনীকে নিয়ে আশা সম্বন্ধে তুমি কিছুমাত্র দ্বিধা বা শঙ্কা করিও না। যদি বাধাপ্রাপ্ত হও তো স্মরণ করিও, পৃথিবীতে অধিকাংশ শুভ কর্ম সম্পাদনেই বাধা অতিক্রম করতে হয়। ঈশা স্বীয় প্রিয় ধর্ম প্রচার করার জন্য আপনার প্রাণ পর্যন্ত দিতে কুণ্ঠিত হয়নি। সর্বমঙ্গল বিধাতা তোমার সহায় হন। ভবদীয় শ্রী হেমেন্দ্র কুমার সিংহ। অনাথ হেমন্ত কুমারের পত্রের কোনো উত্তর দিল না। মন্দাকিনীর অশ্রুমাখা মুখখানি কেবল তার মনে পড়তে লাগলো। সে যে সম্মত নয়, সে যে ভারী দুঃখিত। কি করে তাকে কলকাতায় নিয়ে যাবে? অদ্য প্রভাতে মাখন সর্দারের ব্যাপার দেখে তার মত ও বিশ্বাসে একটু আঘাত লেগেছে। হয়তো মন্দাকিনী তাকে ভালোবাসে, তাই বিবাহ বন্ধন ছিন্ন করার প্রস্তাবে সে অত দুঃখাতুর। বিবাহের পূর্বে প্রণয় সঞ্চার না হলে পরে যে তাহা হবে না, তার স্থিরতা সম্বন্ধে অনাথের মনে সংশয় উপস্থিত হয়েছে। সন্ধ্যাবেলায় তার ভাতুষ পুত্রটি এসে তার হাতে একটা পত্র দিয়ে গেল। খাম আটা দিয়ে বন্ধ, ভেতরে চিঠি রয়েছে, অথচ কোনো শিরোনাম নেই। অনাথ খামখানা ছিঁড়ে চিঠিটা পড়তে শুরু করল। প্রিয়তমেষু, তুমি আমায় যেখানে নিয়ে যাবে আমি যেতে প্রস্তুত আছি। যেদিন যে সময় বলবে আমি তোমার অনুগামিনী হব। আজ রাত্রে সাক্ষাৎ করতে পারবো না। চরণাশ্রিতা দাসী, শ্রীমতী মন্দাকিনী দেবী। এই পত্র পেয়ে অনাথ ভারী বিস্মিত হল। যেতে প্রস্তুত, বিবাহবন্ধন ছিন্ন করতে আর দুঃখ নেই? কয় পংক্তি অনাথ বারবার পাঠ করল। যদি দুঃখ নেই তবে ভালোবাসে না? অথচ লিখেছে প্রিয়তমেষু, চরণাশ্রিতা দাসী। এ কথার অর্থ কি? ভেবে চিনতে শেষে স্থির করল ওগুলা বাঁধিগত, ওগুলোর বিশেষ কোনো অর্থ নেই। কিন্তু এই সিদ্ধান্তে উপনীত হতে তার মনে ব্যথা বেজে উঠল। কিন্তু তা ক্ষণিক মাত্র। মনকে সে 2 তারা দিয়ে জিজ্ঞাসা করল, সে তোমাকে ভালোবাসে না বাসে না? তোমার কি মত? মন বলল, না, তার জন্য আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। নগেন্দ্রবালার মানসী প্রতিমাকে সে অত্যন্ত আগ্রহের সাথে বুকে চেপে ধরল। ভাবল, আর একদিনও বিলম্ব করা উচিত নয়। কালই মন্দাকিনীকে নিয়ে কলকাতা যাত্রা করতে হবে। রাত্রি 1টার সময় বাইর হবে। 2 ক্রোশ দূরে রতনপুর গ্রাম, সে অবধি পদব্রজে যাবে। সেখান থেকে গরুর গাড়ি করে স্টেশনে যাবে। তারকেশ্বর দিয়ে গেলে এই 8 ক্রোশ হবে। পান্ডুয়া দিয়ে গেলে 11 ক্রোশ। পান্ডুয়া দিয়ে যাওয়াই শ্রেয়। গ্রামের লোকজনের সঙ্গে দেখা হবার সম্ভাবনা থাকবে না। একটু দূর হবে, বিলম্ব হবে, তার কি হবে? সারা রাত্রি তার নিদ্রা আর হলো না। ভবিষ্যৎ সম্বন্ধে নানা প্রকার কাল্পনিক আয়োজনে
তার মাথা একেবারে গরম হয়ে পড়ল। পরদিন সকালে উঠে মন্দাকিনীকে সে লিখল, প্রিয় ভগিনী, আজ রাত্রি 1টার সময় যাত্রা করতে হবে। ওই সময় আমার ঘরে আসিও। জিনিসপত্রের মধ্যে দ্বিতীয় একখানিক বস্ত্র, ভিন্ন আর কিচ্ছু নিও না। শ্রী অনাথ শরণ বন্দ্যোপাধ্যায়। রাত্রি 1টার সময় স্ত্রীকে চুরি করে অনাথ পলায়ন করল। 2 দিন পর বেলা 12টার সময় যখন পান্ডুয়ার বাজারে অনাথ শরণ গো শকট লইয়া মন্দাকিনীর সাথে অবতরণ করল, তখন এই রৌদ্র অত্যন্ত প্রচণ্ডভাবে ধারণ হয়েছে। দুজনেই ঘামে একেবারে জপজপে ভেজা। গাড়ি ভাড়া চুকিয়ে দিয়ে অনাথ একটা দোকানে উঠল। দোকানি অভ্যর্থনা করে মাদুর বিছিয়ে তাদেরকে বসালো। একটা ঝি এসে মন্দাকিনীকে আড়ালে স্ত্রীলোকেদের বসার স্থানে নিয়ে গেল। সেই ঘরের পেছনে বারান্দা, বারান্দার নিচে একটা প্রকাণ্ড দিঘি। জল বড় নির্মল। মন্দাকিনীর শরীর বড় উত্তপ্ত, পিপাসায় ওষ্ঠাগত প্রাণ। ঝিকে বাজার করতে পাঠিয়ে মন্দাকিনী স্নান করতে নামল। তখনও সে যথেষ্ট বিশ্রাম করেনি, গায়ের ঘাম পর্যন্ত মরেনি। যতক্ষণ ঝি ফিরল না ততক্ষণ 1/2 ঘন্টা হবে। মন্দা জলে পড়ে রইল। ঝি আসলে উঠে মাথা গা মুছে রান্না চড়িয়ে দিল। এই অত্যাচারের প্রতিফল পেতে বিন্দুমাত্র দেরি হলো না। রান্না সমাপ্ত হবার পূর্বেই মন্দা প্রবল জ্বরে আক্রান্ত হলো। অনাথ স্নান করে জল খেয়ে স্টেশনে গিয়েছিল গাড়ির খবর আনতে এবং হেমন্ত কুমারকে টেলিগ্রাম পাঠাতে। ফিরে এসে দেখে এই ব্যাপার। মন্দার গায়ে হাত দিল, গা একেবারে পুড়ে যাচ্ছে। চোখ দুটো জবা ফুলের মতো লাল। শীতে হাত পা ঠকঠক করে কাঁপছে। সঙ্গে না আছে বিছানা, না আছে বালিশ, না আছে বাহুল্য বস্ত্র। মন্দা কিসেই বা শয়ন করে, কি বা গায়ে দেয়? অনাথ বলল, একটু অপেক্ষা করো, আমি একখানি কম্বল চেয়ে এনে বিছানা করে দিই। মন্দাকিনী বলল, তুমি আগে খেতে বসো, তোমাকে ভাত বেড়ে দিই, তারপর শোবো এখন। অনাথ বলল, পাগল, এখন ভাত বাড়তে হবে না। তোমার এমন অসুখ, আমি কি খেতে পারি? মন্দা কাঁপতে কাঁপতে বলল, আমার অসুখ তা কি? তা বলে তুমি উপবাসী থাকবে? 2 দিনের কষ্টে তোমার মুখ শুকিয়ে আধখানিক হয়ে গেছে। অনাথ দোকানের নিকট চেয়ে একখানা বালাপোষ আর 2-3 কম্বল নিয়ে আসলো। সেগুলো দিয়ে বিছানা করে মন্দাকে বলল, শোবে এসো। মন্দা বলল, ও কি কথা, তুমি না খেলে আমি শোবো কি করে? অনাথ শুনল না মন্দাকিনীর কথা। মন্দাকিনীকে জোর করে শোয়ালো। বিছানায় শুয়ে মন্দাকিনী 2-3 বার বলল, ভাত বেড়ে নিয়ে খাও তুমি, আপনি ঠান্ডা হয়ে গেলে খেতে কষ্ট হবে যে। কিন্তু কিন্তু আর বেশিক্ষণ জিদ করার শক্তি তার শরীরে রইল না। আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ল এবং অচেতন হলো। 3 দিন পর যখন মন্দাকিনীর জ্ঞান হলো, তখন সে চোখ খুলে দেখল বিছানার কাছে স্বামী বসে। অনাথ জিজ্ঞাসা করল, মন্দা, কেমন আছো? মন্দা বলল, ভালো আছি, তুমি ভাত খেয়েছ? বলতে বলতে আশেপাশে দৃষ্টি করে দেখল সে দোকানে নয়, কারুর একটা বাড়িতে আছে, পালঙ্কের ওপর শুয়ে আছে। জিজ্ঞাসা করল, এ কি, আমি আমি এ কোথায় রয়েছি? অনাথ বলল, মন্দা, তোমাকে যে আর কথা কইতে শুনবো তা আমি ভাবিনি মন্দা। 3 দিন কেটে গেছে, এখানকার জমিদারের বাগান বাড়ি। মন্দা বলল, 3 দিন? হ্যাঁ মন্দা, 3 দিন তুমি অচেতন হয়েছিলে। এখন যদি বাঁচাতে পারি তবেই সব সার্থক। মন্দা কিছুক্ষণ নীরব থেকে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলল, তোমায় তোমায় একটা কথা বলবো। কি মন্দা? আমাকে বাঁচিও না। এ কথা শুনে অনাথের চোখ দিয়ে জল গড়িয়ে আসলো। বলল, ছি মন্দা, এ কি কথা বলছো? তুমি ভালো হবে, তুমি ভালো হয়ে যাবে, তুমি বাঁচবে মন্দা। মন্দার ঠোঁট দুটো কেঁপে উঠল। জল ভরা চোখ দুটো অনাথের পানে ফিরিয়ে বলল, কি হবে আমার বেঁচে, আমায় যেতে দাও। অনাথ বলল, না মন্দা, তোমাকে আমি যেতে দেব না। কি করবে আমায় নিয়ে? আমি তোমায় ভালোবাসবো। রোগিণীর দুর্বল মস্তিষ্ক চিন্তার ভার আর সইতে পারল না। চক্ষু মুদে মন্দা ঘুমিয়ে পড়ল। কিছু
কিছুক্ষণ পর ডাক্তারবাবু আসলো। অনাথ হাস্য মুখে তাকে নমস্কার করে বলল, দুপুরবেলাকার ওষুধটা বেশ ভালো ফল হয়েছে, জ্ঞান হয়েছে, এই কিছুক্ষণ আগে কথাবার্তা কয়েছে। ডাক্তারবাবু বলল, তবে আর ভাবনা নেই, এ জ্বরটুকু দুদিনে সারিয়ে দেব। কিন্তু আপনি যে মারা গেলেন, এ 3 দিন তো একরকম আপনি না খেয়ে ঠায় বসে আছেন। আপনার মতন পত্নী প্রেমিক স্বামী আমি খুব কমই দেখেছি। অনাথ মনে মনে বলল, খুব কমই বটে। প্রকাশ্যে বলল, আমার স্ত্রী আমি তো স্বভাবতই করব, কিন্তু আপনি যে উদারতার পরিচয় দিয়েছেন তার তুলনা নেই ডাক্তারবাবু। প্রবীণ ডাক্তারবাবু আত্মপ্রশংসায় সংকুচিত চিত্ত হইয়া বললেন, আমি কি করেছি? আমি যা করেছি সেই তো আমার পেশা। আপনি যদি বাবুদের বলে এ বাগানবাড়ি খুলিয়ে না দিতেন, তাহলে দোকানের ওই স্যাঁতস্যাঁতে মেঝেতে কম্বলের ওপর শুয়ে আমার স্ত্রী কদিন আর বাঁচত। ডাক্তারবাবু কথা উল্টিয়ে অন্য কথা পারলেন। তারপর ওষুধ পথ্যাদি লিখে কিছু উপদেশ দিয়ে সে জায়গা ছাড়লেন। সেদিন রাত্রি 10টায় মন্দার জ্বর একেবারে কমল। সে সারা রাত সুনিদ্রা উপভোগ করল। তারপর তার পাশে অনাথও শুয়ে ঘুমিয়ে পড়ল। 3 দিন সেও যে ঘুমোয়নি। সকালবেলা ডাক্তারবাবু আসলো, তখন মন্দাকিনী তাকে দেখে মাথায় কাপড় দিল। জ্বর ছেড়েছে শুনে অত্যন্ত আনন্দ পেলেন। বললেন, আর কিছুমাত্র ভয় নেই, এখন একে খুব প্রফুল্ল রাখা প্রয়োজন। ডাক্তারবাবু চলে গেলেন। অনাথ মন্দাকে নিয়মিত ওষুধ পথ্যাদি সেবন করালো। তারপর দুজনে কথাবার্তা আরম্ভ করলো। মন্দা বলল, এ কদিন কি খেলে? ডাক্তারবাবুদের বাড়ি থেকে ভাত আসতো, তবে চেহারা এমন হয়ে গেল কেন? একেবারে যে শুকিয়ে আধখানি হয়ে গেছো। আমি তোমার যত কষ্টের মূল। আমার জন্যে কেন এত করলে তুমি? অনাথ মৃদু হেসে বলল, যদি আমার ব্যারাম হতো তাহলে তুমি আমার জন্যে করতে না মন্দা? মন্দা বিছানার দিকে চেয়ে আস্তে আস্তে বলল, আর ব্যারামের প্রার্থনায় কাজ নেই বাবা। অনাথ মন্দার একখানা হাত ধরে আদর করে বলল, প্রার্থনা নাই বা করলাম, হলে কি করতে না? করি না তো কি, অবশ্যই করতাম। কেন? অশ্রুবদ্ধ কণ্ঠে মন্দা বলল, তুমি যে আমার স্বামী। অনাথ মন্দার হাতখানা চেপে বলল, আর তুমি যে আমার স্ত্রী। মন্দা সম্মিত মুখে জিজ্ঞাসা করল, কবে থেকে? যেদিন তোমায় ভালোবেসেছি। মন্দাকিনী কিয়ৎক্ষণ চুপ করে থেকে শেষে বলল, তুমি না ব্রাহ্ম, তুমি না মিছে কথা বলো না? অনাথ বলল, আমি ব্রাহ্ম, আমি মিছে কথা বলি নে, আমি তোমায় ভালোবাসি। তবে যে সেদিন বললে ভালোবাসবো। অনাথ নিরুত্তর বলল, তুমি তো আমায় ভালোবাসো না। মন্দাকিনী বলল, কিসে জানলে? তুমি তো আমাদের বিবাহ বন্ধন ছিন্ন হতে দিতে সম্মত হয়েছিলে মন্দা, তাই তো আমার সঙ্গে কলকাতা যাচ্ছিলে। মন্দা হেসে বলল, তাই বুঝি? কি তবে? অনাথ জিজ্ঞেস করল। মন্দা বলল, আমি বুঝি আসতে চেয়েছিলাম, ঠাকুরঝিই তো আমাকে পাঠালো। তার ভারী ইচ্ছে তোমার যেন আরেকটা বিয়ে হয়। হ্যাঁ, পাত্রও ঠিক করে দিয়েছিল। কে? যমরাজা। অনাথ হাসতে লাগলো। মন্দা বলল, ঠাকুরঝি বলেছিল, তোকে যেমন দাদা বাড়ি থেকে চুরি করে নিয়ে যাচ্ছে, তুই তেমনি পথে তার মন ডাকাতি করবি। না যদি পারিস তবে। অনাথ বাধা দিয়ে বলল, তবে ওই যে বন্দোবস্ত, তার ডাকাতিই করেছ বটে। এদিকে অন্য বিয়ের যোগাযন্ত্রটিও তো বেশ করে তুলেছিলে। মন্দা বলল, কিন্তু সে ভালোবাসার বিয়ে হচ্ছিল না, তাই ব্যাঘাত হলো। কখন আমি তোমার মনে ডাকাতি করেছি তা আমি জানতেই পারিনি। সেসব পরে বলবো মন্দা। কখন করেছি সেইটা বলো না। কখন? যেদিন আমার বিছানায় পায়ের তলায় শুয়ে ঘুমোচ্ছিলে, তখন থেকেই আরম্ভ করেছ। আর তারপর সারাটা পথ। মন্দা অল্প হাসতে হাসতে বলল, পথে কেন তবে আত্মসমর্পণ করনি? অনাথ কিছু না বলে স্ত্রীর মুখের পানে তাকিয়ে রইল। মন্দা মৃদুস্বরে বলল, নগেন্দ্রবালা? আমার স্বামীকে নগেন্দ্রবালা নেবে? নগেন্দ্রবালার বড় সাধ্যি। হ্যাঁ, চলো একবার কলকাতায়, তাকে আমি দেখে নেব।
অনাথ বলল, কলকাতায় তো আর যাব না, পশ্চিমে যাব তোমার শরীর সারাতে। মন্দা এই কথা যেন কানেও তুলল না। জিজ্ঞাসা করল, সত্যি সে তোমায় ভালোবাসে? তাহলে তার তো ভারী দুঃখ হবে। সে আমায় ভালোবাসে কিনা সেই জানে, আর তার ঈশ্বর জানে। বলেনি তোমাকে কোনোদিনও? তুমি জিজ্ঞাসা করনি? তার সঙ্গে কখনো এ নিয়ে কথা হয়নি মন্দা। মন্দা অভিমান করে বলে, সে না জানুক, তুমি তো তাকে ভালোবাসতে। অনাথ বলল, কই আর বাসতাম মন্দা। তাহলে তুমি শীঘ্র এত সম্পূর্ণভাবে আমাকে জয় করলে কি করে? এই ঘটনাটায় প্রমাণ হয়ে গেল আমি যথার্থ ভালোবাসতাম না, শুধু চোখের ভালোবাসা ছিল, অন্তরে প্রবেশ করেনি। তার বিদ্যা, তার বুদ্ধি, তার আচার ব্যবহারের সৌন্দর্য, এই সমস্ত আমাকে মুগ্ধ করেছিল। হঠাৎ করে হেমন্ত কুমারের এক পত্র এলো অনাথের কাছে। হেমন্তবাবু লিখেছেন, ভগিনী মন্দাকিনীর অসুস্থতার সংবাদে অত্যন্ত দুঃখিত হলাম। ঈশ্বর শীঘ্র তার আরোগ্য বিধান করুন। আজ তোমায় একটি দারুণ দুঃসংবাদ দিব, প্রস্তুত হও। তুমি বলেছিলে তোমার দৃঢ় বিশ্বাস নগেন্দ্রবালা তোমাকে ভালোবাসে। আমারও বিশ্বাস তাই ছিল, কিন্তু কাল সন্ধ্যাকালে আমার সে ধারণা চূর্ণ হয়েছে। শুনলাম শরতের সঙ্গে নগেন্দ্রবালার বিবাহ স্থির হয়েছে। আরও শুনলাম 2 বৎসর থেকে তারা পরস্পরের প্রণয়ে আবদ্ধ। সুতরাং নগেন্দ্রবালার ব্যবহারে তুমি যে অনুমান করেছিলে তোমার প্রতি তিনি প্রণয়বতী, তা তোমার ভ্রান্তি মাত্র। এখন তুমি কি করবে, এ দুঃসহ শোক কেমন করে বহন করবে, তা তুমি ভেবে দেখো। তোমার আরেকটা ভুল হয়েছে। হিন্দু মতে যে বিবাহ সম্পন্ন হয়েছে, নূতন করে ব্রাহ্ম বিবাহ আইনের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। সুতরাং তোমরা উভয়ে ব্রাহ্ম হলেও সে সম্বন্ধ ছিন্ন করার পথ কিন্তু বন্ধ। তুমি কি কলকাতায় আসবে? 4-5 দিনের মধ্যেও যদি ভগিনী আরোগ্য লাভ করতে না পারে, তাহলে এখানে আর এসো না। আমার পরামর্শ, ভগিনীকে গৃহে পাঠিয়ে দিয়ে তুমি কিছুদিনের জন্য হিমালয়ের কোনো নিভৃত পাদদেশে গমন করে তপস্যা ও উপাসনার মাধ্যমে নিজের চিত্ত স্থির ও আত্মশান্তি বিধান করে এসো। ভবদীয় শ্রী হেমেন্দ্র কুমার মিত্র, শ্রী হেমেন্দ্র কুমার সিংহ। রাত্রি 9টার পর ডাক্তারবাবুর বাড়ি থেকে ফিরে অনাথ স্ত্রীকে পত্রখানি দেখালো। মন্দা পড়ে হেসে বলল, তবে আর নগেন্দ্রবালার উপর আমার কোনো রাগ নাই। মুঙ্গেরে না গিয়ে কলকাতাতেই চলো। নগেন্দ্রবালার বিয়েটা দেখতে হবে তো। অনাথ বলল, তাই চলো। মুঙ্গেরে যাবার আর একটা উদ্দেশ্য ছিল, আমার ভুলে যেতে নগেন্দ্রবালাকে অবসর দেওয়া। শুনে মন্দাকিনী ভাবী অভিমানের ভান করল। বলল, তাই তখন মনের কথা খুলে বললেই তো হতো। বলা হলো আমার শরীর সারাবার জন্যে পশ্চিমে যাওয়া হচ্ছে। বাইরে অন্ধকার বকুল গাছে একটা কোকিল বসেছিল, সে হয়তো মানবের ভাষা বুঝতে পারে। বুঝি মন্দাকিনীর এ ছলনাময়ী মান কথা শুনে সে ভারী আমোদ পেল, তাই মুহুর্মুহু ঝঙ্কার দিয়ে আরম্ভ করল তার ডাক। অনাথ স্ত্রীকে নিজের বুকে টেনে নিয়ে তার মুখ চুম্বন করে বলল, না গো না, তা নয়। খুবই সুন্দর গল্পটি বউচুরি, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। কেমন লাগলো আপনাদের? জানিয়ে গেলে আমারও খুব ভালো লাগবে।